আচ্ছা, স্টিরিওকেমিস্ট্রির লেকচার 1-এ আমরা যেগুলো ডিসকাস করেছিলাম, ফার্স্টে আমরা কী ধরনের আইসোমারিজম সেই নিয়ে আলোচনা করেছি। আইসোমারিজম কাকে বলে বা কী আইসোমার হয় বা তার ক্লাসিফিকেশান কী হয়। ফার্স্টে বলেছিলাম যেমন কনস্টিটিউশনাল হতে পারে আর স্টিরিও আইসোমার হতে পারে। ঠিক আছে, এবার কনস্টিটিউশনালগুলো অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা দেখিয়েছি অলরেডি। আর তার এদিকে স্টিরিও আইসোমার মানে কি, যেগুলোর বন্ড কানেক্টিভিটি একই থাকছে কিন্তু তাদের ওরিয়েন্টেশনগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাকে আমরা বলবো স্টিরিও আইসোমারিজম। এবার স্টিরিও আইসোমারিজম আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো আমরা কনফরমেশনাল আইসোমারিজম, আর একটাকে বলবো আমরা কনফিগারেশনাল আইসোমারিজম। কনফরমেশনাল অ্যান্ড কনফিগারেশনাল। কনফরমেশনাল কাকে বলে বলেছিলাম, যখন কোনো একটা সিঙ্গেল বন্ড আছে তার অ্যারাউন্ড যখন কোনো কিছু মলিকুলগুলো ঘুরছে, ধরো এই একটা সিঙ্গেল বন্ড, তার রেসপেক্টে এই দুদিকের যে গ্রুপগুলো আছে সেগুলো এভাবে রোটেট করতে পারছে, তবে তার জন্য যে আইসোমারিজম তৈরি হয় তাকে আমরা বলবো কনফরমেশনাল আইসোমারিজম। ঠিক আছে, জেনারেলি দেখা যায় যে এই যে কনফরমেশনাল আইসোমারিজম, তাতে যে আইসোমারগুলো তৈরি হয় তাকে আমরা বলবো কি কনফর্মার্স। ওকে, কনফর্মার্স মানে ধরো এ বি সি ডি এই আইসোমারগুলো ওই সিঙ্গেল বন্ডটা ঘোরার জন্য তৈরি হয়েছে, তাহলে এই এ বি সি ডিকে আমরা কি বলবো, কনফর্মার্স বলবো। এবং কনফর্মার্সগুলোর কি হয়, তাদের মধ্যে এনার্জি গ্যাপ খুবই কম হয়। ওকে, তাদের মধ্যে এনার্জি গ্যাপটা খুব কম হয় মোটামুটি, এবং সেটা মোটামুটি খুবই, যেহেতু সিঙ্গেল বন্ড দিয়ে ঘুরছে, ওকে, তাদের এনার্জি মানে লেভেলটা একটু কম হয়। আচ্ছা, এবার চলে আসি কি, এবার আমরা চলে আসছি কনফিগারেশনাল আইসোমারিজম। ওকে, যখন আমরা কোনো একটা মলিকুলকে বা আইসোমারকে সিঙ্গেল বন্ড এর এগেনস্টে ঘোরাতে পারছি না, ওকে, তখন তাকে আমরা কি বলবো, কনফিগারেশনাল আইসোমারিজম। মানে সিঙ্গেল বন্ডে যদি ঘোরানো যায় তাকে বলবো কনফরমেশনাল, আর যদি সিঙ্গেল বন্ডের এগেনস্টে না ঘোরানো যায় তাকে কি বলবো, কনফিগারেশনাল। ওকে, যেমন একটা আমরা বলতে পারি, ধরুন কনফিগারেশনাল আবার দুরকম হতে পারে। কনফিগারেশনাল আইসোমারিজম দুরকম হচ্ছে, একটাকে বলবো আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, ওকে, আরেকটাকে কি বলবো, অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, এবার জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। এবার জিওমেট্রিক্যাল কাকে বলে, কখনো কখনো দেখা যাচ্ছে যদি মলিকুলের মধ্যে কোনো মানে স্টিফনেস অথবা রিজিডিটি থাকে, মানে মলিকুলটার মধ্যে কোনো একটা যদি মানে রেস্ট্রিকশান থাকে, তার জন্য যদি বন্ডটা রোটেট করতে না পারে, ওকে, তাহলে যে আইসোমারিজম তৈরি হবে তাকে আমরা কি বলবো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। মানে মলিকুলের মধ্যে যদি কোনো স্টিফনেস থাকে বা রেস্ট্রিক্টেড রোটেশন থাকে, তার জন্য যে আইসোমারিজম তৈরি হয় তাকে আমরা বলবো কি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। যেমন ধরো খুব সহজে আমরা বলতে পারি অ্যালকিন মানে কি, ধরো এই ধরনের কিছু কম্পাউন্ড নিলাম, ধরো এখানে একটা আছে এ, ওকে, আচ্ছা এটা হচ্ছে ধরো এ বি, আর এদিকে আছে আবার এ বি, এইভাবে গ্রুপগুলো আছে। ঠিক আছে, এবার যদি এই কার্বন সিঙ্গেল বন্ড থাকতো তবে কি হতো, এই এ বি এদের পজিশান কিন্তু ফিক্সড থাকতো না, ফলে কম্পাউন্ডটা অলরেডি ঘুরতে পারতো, এই কার্বনটা ঘুরে গিয়ে আবার এ বির দিকে চলে আসতে পারতো, ওকে, আর এটা এদিকে চলে আসতে পারতো, ফলে এদের পজিশানটা চেঞ্জ হতে পারতো। মানে যদি এটা সিঙ্গেল বন্ড হতো তাহলে কি হতে পারতো, তখন এদিকে ধরো এ বি, আবার এদিকে বি এ, এরকম হতেই পারতো, কোনো সমস্যা নেই। ওকে, কারণ এটা যদি এটা কার জন্য পসিবল হবে, ইফ সিঙ্গেল বন্ড যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এই ধরনের রোটেশানে কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে, তাহলে রোটেশান যদি হতেই থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা আর জিওমেট্রিক্যালের মধ্যে থাকছে না অথবা কনফিগারেশনের মধ্যে থাকবে না। বুঝতে পারলে? এবার ধরো যদি আমার এখানে রেস্ট্রিকশান থাকে, রেস্ট্রিকশান কী হতে পারে, মানে এমনভাবে ধরো বন্ডটা আছে, সেই বন্ডটাকে ঘোরানোই যাচ্ছে না, কোনোভাবে ঘোরানো যাচ্ছে না, ওটা আটকে আছে। কোন ধরনের বন্ড ঘোরে না, ডাবল বন্ড ঘোরে না, ট্রিপল বন্ড ঘোরে না। ঠিক আছে, এই ডাবল বন্ড যে ঘুরছে না বা এখানে যে রেস্ট্রিকশান আছে ঘোরার, কারণটা কি বলো তো,
কী কারণে এটা হয়। যদি আমরা এদের বন্ডিংটাকে নিয়ে একটু দেখি ভালো করে, আমরা কি দেখব, এই বন্ডিংয়ের মধ্যে আমরা অলরেডি হাইব্রিডাইজেশন পড়েছি। কার্বনগুলো কি কি থাকে কার্বনের মধ্যে, দেখো তো। আচ্ছা, এই যে কার্বনটা কি হাইব্রিডাইজেশন আছে বলো তো। এই কার্বনের মধ্যে দেখি কটা সিগমা বন্ড আছে, 1 2 3, 3টে সিগমা বন্ড আছে। সিগমা বন্ড ইকুয়াল টু 3, লোন পেয়ার কিন্তু নেই, 0। কিন্তু পাই বন্ড আছে, কিন্তু পাই বন্ড কিন্তু আমরা হাইব্রিডাইজেশনে কাউন্ট করব না। তাহলে এটা হয়ে গেল কত, 3। তা 3 যদি হয় তাহলে কি হয়, হাইব্রিডাইজেশন sp2 হয়। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি ওদের কার্বনের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে একটু দেখাই, ধরো এখানে হচ্ছে 2s 2p 2p সবগুলোতে একটা একটা করে থাকছে। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। গ্রাউন্ড স্টেটে কিন্তু এই ইলেকট্রনটা এখানে চলে আসে, 2s2 2p2 থাকে। এক্সাইট করলে কি হয়, 2s1 2p3, মানে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন আছে, বুঝেছো। তাহলে এখানে কোন হাইব্রিডাইজেশন হচ্ছে, sp2। তাহলে আমি এখান থেকে sp2, কে বলো তো পড়ে থাকছে আনহাইব্রিডাইজড, pz পড়ে থাকছে আনহাইব্রিডাইজড। ওকে, pz এ কিন্তু একটা ইলেকট্রন আছে। এবার যদি আমি বন্ডিংটাকে একটু এদের দেখতে চাই, ধরো এই একটা কার্বন, তার এই হচ্ছে sp2, এই হচ্ছে sp2, এই হচ্ছে sp2। ওকে, এটা হচ্ছে sp2 sp2, আর এটা হচ্ছে sp2। আর এখানে একটা কার্বন আছে, তার এটাও হচ্ছে sp2, আর এই হচ্ছে sp2, এই হচ্ছে sp2। তাহলে এইভাবে আমাদের এটা হচ্ছে কি, সিগমা ফ্রেমওয়ার্ক, তাই তো। সিগমা স্ট্রাকচার এগুলো সবগুলো কিন্তু সিগমা। কিন্তু মনে করে দেখো, প্রতিটা কার্বনে pz পড়ে আছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা pz থাকবে। তাহলে এই একটা pz, এটা একটা pz। এই pzটা কিন্তু আনহাইব্রিডাইজড, কোনোভাবে হাইব্রিডাইজেশন হয়নি pz এ। আর এটাও কি একটা কিন্তু pz, যেটা আনহাইব্রিডাইজড, pz। এবার দেখো দুটো pz, তাহলে সিগমা বন্ড কীভাবে হয়, যখন sp2 আর sp2 দুটো অরবিটাল মাথায় মাথায় টাচ করছে বা ওভারল্যাপ হচ্ছে, তখন কি তৈরি হয়, সিগমা বন্ড তৈরি হয়। একে বলে হেড টু হেড, অথবা একে কি বলবো আমরা, অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। ওকে, এটা খুবই স্ট্রং হয় সিগমা। কিন্তু যখন দুটো pz মাথায় মাথায় না থেকে পাশাপাশি চলে আসে, পাশাপাশি এইভাবে আছে, তখন কি হবে, পির এইখানে এখানে ওভারল্যাপ হবে, আর এইখানে এখানে ওভারল্যাপ হবে। তার মানে কি হচ্ছে দেখো তো, এখানে ওভারল্যাপ হচ্ছে আর এখানে ওভারল্যাপ হচ্ছে। তাহলে একটা কার্বনের যদি এইভাবে মাঝখানে তো একটা বন্ডিং আছেই, তার দুদিকটাও যদি লক হয়ে যায়, ধরো এইভাবে বন্ডিং করে লক করে দেয়, তাহলে সেটা কি ঘুরতে পারবে, আর ঘুরতে পারবে না। সেই বন্ডটা কিন্তু আর ঘুরবে না। তাই এই কারণেই কিন্তু এই অ্যালকিন বা ডাবল বন্ডগুলো কিন্তু রিজিড, সহজেই ঘুরতে পারে না। ওকে, আর এই রিজিড হওয়ার জন্যেই এখান থেকে একটা আইসোমারিজম তৈরি হয়, যাকে আমরা কি বলি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। যেমন একটা সহজ উদাহরণ দিই। আচ্ছা, ধরো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের জন্য কি কি ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র চেঞ্জ হয় বলো তো। ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে, এটাকে আমি কি নাম দেবো, ম্যালেইক অ্যাসিড। ওকে, ম্যালেইক অ্যাসিড। ওকে, মানে এখানে ডাবল বন্ড আছে, তার মানে এদিকে কী আছে, হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। ওকে, দেখো এই ধরনের স্ট্রাকচারকে নাম করার একটা নিয়ম আছে। যখন দুটো একই গ্রুপ একই দিকে থাকে, তাকে আমরা কি বলবো বলো তো, তাকে আমরা বলবো সিস। ওকে, এই ধরনের যা জিওমেট্রিক্যাল আইসোমারিজমটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, সিস ট্রান্স অথবা ইজেড। ইজেড আর সিস ট্রান্স যে সবসময় একই তাও নয়, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে ডাবল বন্ডটা আছে, তার দুদিকে কি কি আছে, হাইড্রোজেন আর COOH, আর এদিকে আছে হাইড্রোজেন COOH। যদি দুটো একই গ্রুপ একই দিকে থাকে, তাকে কি বলবো, সিস। আর যদি দুটো একই গ্রুপ, ধরো এটা হচ্ছে COOH হাইড্রোজেন, এটা হচ্ছে COOH, এটা হচ্ছে হাইড্রোজেন, এটাকেই বলে ফিউমারিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে ট্রান্স আইসোমার, ট্রান্স, এটা হচ্ছে সিস। ওকে, তাহলে যদি আমাদের, তার মানে এই সিস ট্রান্সটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারছি, যদি আমাদের ডাবল বন্ডের দুদিকে যদি একই রকম গ্রুপ থাকে, তবেই আমরা এই সিস ট্রান্স কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। শুধু এটা ডাবল বন্ডের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। যেমন ধরো যদি আমি 1,2 ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন নিই,
1,2-ডাইক্লোরোসাইক্লোপ্রোপেনটা দেখতে এমন হয়, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, তার যদি এটাকে 1 বলি এটাকে 2 বলি তাহলে এখানে ক্লোরিন থাকবে, এখানে ক্লোরিন থাকবে, কিন্তু ক্লোরিন 1,2-ডাইক্লোরো মানে এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার দেখো সাইক্লোপ্রোপেনের কিন্তু এই যে বন্ডটা কিন্তু ঘুরতে পারবে না, কারণ এখানে লক করা আছে, লকড হয়ে আছে এখানে, ফলে এই সিঙ্গেল বন্ডটা এই কার্বন কার্বন মানে 1,2 যে কার্বনের বন্ডটা কিন্তু আর ঘুরতে পারবে না, কারণ এখানে লকড সিস্টেম আছে। ওকে, তাই এই লকড হওয়া মানেই এটা কি রেস্ট্রিক্টেড রোটেশন, তার মানেই এটাও কিন্তু তোমার সিস ট্রান্স অথবা জিওমেট্রিক্যাল আইসোমারিজম তৈরি করবে। দেখি কি অবস্থাতে আছে। হ্যাঁ, দেখা যাক এই কার্বন আর এই কার্বন, এই কার্বনের দেখো ওপরের দিকে আছে ক্লোরিন, এর ওপরের দিকে আছে ক্লোরিন, নিচের দিকে হাইড্রোজেন, নিচের দিকে হাইড্রোজেন, তাহলে আমাদের ওই সিস ট্রান্সের কনসেপ্টে কী বলবো, দুটো ক্লোরিন একই দিকে আছে মানে এটা সিস আইসোমার। তাহলে যদি সিস আইসোমার হয় তাহলে আমি ট্রান্সও পেয়ে যাব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কি ধরো ক্লোরিনটা উপরে আছে, এই ক্লোরিন নিচে আছে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তাহলে এটা হয়ে গেল কি ট্রান্স আইসোমার। ওকে, তাহলে এটা কি নামটা কি 1,2-ডাইক্লোরোসাইক্লোপ্রোপেন, এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। বোঝাতে পারলাম? এবার দেখো এই সিস ট্রান্সের কিন্তু বিহেভিয়ার অথবা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা একটু আলাদা হতে পারে। আচ্ছা, ওটা নিয়ে আমি একটু পরে বলছি। তার আগে সিস ট্রান্সের কিছু ড্রব্যাকস আছে, যেমন ধরো যদি আমার কাছে এরকম একটা মলিকুল থাকে C≡C, এদিকে আছে ক্লোরিন, এদিকে আছে ফ্লুরিন, এদিকে আছে হাইড্রোজেন, এদিকে আছে মিথাইল, যদি এরকম কোনো একটা কম্পাউন্ড থাকে, ধরো অ্যালকিন, দেখো এক্ষেত্রে কিন্তু কোনো আইডেন্টিক্যাল গ্রুপ নেই। দেখো ক্লোরিন তো এখানে ফ্লুরিন, ক্লোরিন তো এখানে মিথাইল। আমরা সিস ট্রান্সে কী জেনেছিলাম, যদি একই রকম গ্রুপ থাকে এবং তারা যদি একই সাইডে থাকে ডাবল বন্ডের, তবে সেটা সিস, আর উল্টো দিকে থাকলে সেটা হয়ে যাচ্ছে ট্রান্স। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের আইডেন্টিক্যাল গ্রুপ নেই, সবগুলো আলাদা আলাদা গ্রুপ, তাহলে এক্ষেত্রে কিন্তু নর্মাল সিস ট্রান্সের কনসেপ্ট দিয়ে আমরা কাজ চালাতে পারবো না। ওকে, তাই এই ক্ষেত্রে একটু মডিফিকেশান আমাদের দরকার আছে। যেমন ধরো কিভাবে করা হয় এই সিস্টেম ধরার ক্ষেত্রে, আমরা কিভাবে নোমেনক্লেচার বা সিস ট্রান্স বা যদি সিস ট্রান্স ইউজ না করি তাহলে আর কিভাবে তাদেরকে আমরা ডেজিগনেট করি। ওকে, এদের ক্ষেত্রে আমরা ইজেড নোমেনক্লেচার ইউজ করি, এদের ক্ষেত্রে যাদের আইডেন্টিক্যাল গ্রুপ নেই। তো ইজেডের নিয়ম কি আছে, ইজেড বলছে আগে তোমার কার্বনের যে সাইডগুলোতে গ্রুপ আছে সেই গ্রুপগুলোকে, একদিকের গ্রুপগুলোকে আগে তুমি প্রেফারেন্স তাদেরকে আগে নাও। প্রেফারেন্স মানে কোন গ্রুপটা আগে আছে কোনটা পরে আছে। ওকে, তাহলে যদি আমি প্রেফারেন্স অর্ডার দেখি, ধরো আমার এই ডাবল বন্ডের বাঁ দিকে যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে প্রেফারেন্স দেখব, আর ডাবল বন্ডের ডান দিকে যে গ্রুপগুলো আছে তাদের প্রেফারেন্স দেখব। এবার দেখো আমাদের কিন্তু নোমেনক্লেচারে কিন্তু প্রেফারেন্সের রুল আছে। ওকে, আমরা যদি প্রেফারেন্স দেখতে চাই, প্রেফারেন্সের ক্ষেত্রে কি আসছে, গ্রুপ প্রেফারেন্স। ওকে, এলিমেন্ট অথবা এলিমেন্ট অর গ্রুপ প্রেফারেন্স, গ্রুপ প্রেফারেন্স কীভাবে হয়, নাম্বার 1 কি তাদের আমরা কি বলবো, তাদের ধরো ফার্স্টে অ্যাটমিক ওয়েট আগে কি দেখবো, তাদের অ্যাটমিক ওয়েট অফ ফার্স্ট এলিমেন্ট, মানে অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট, অথবা গ্রুপের ক্ষেত্রে কী হবে ফার্স্ট এলিমেন্ট। ওকে, অ্যাটমিক ওয়েট অফ ফার্স্ট এলিমেন্ট মানে আমি কী বলতে চাইছি, যদি শুধু এলিমেন্ট থাকে তাহলে এটাকে ধরবো, আর যদি গ্রুপ থাকে, ধরো এটা মিথাইল গ্রুপ, সেক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট কোনটা, কার্বন, হাইড্রোজেন তো নয়, তাহলে ফার্স্ট এলিমেন্টকে ধরবো আমি। তাহলে কি ধরবো, তার অ্যাটমিক ওয়েট। ওকে, নাম্বার 2, যদি ধরো আইসোমারিক হয় তাহলে অ্যাটমিক ওয়েট তো প্রায় কাছাকাছি চলে আসে। ওকে, না এটা অ্যাটমিক ওয়েটের থেকে যদি ধরি আমি এটা, হ্যাঁ অ্যাটমিক ওয়েট দিয়েও করা যেতে পারে। ওকে, যদি আইসোমার হয় সেক্ষেত্রে তাদের হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েটটা হয়তো হবে, সেক্ষেত্রে আমাকে এটা অ্যাটমিক ওয়েট দিয়ে সব থেকে ইউনিক হচ্ছে, ধরো আগে যদি আমি অ্যাটমিক নাম্বার দিয়ে করতাম, আচ্ছা অ্যাটমিক নাম্বার দিয়ে আগে করি, অ্যাটমিক ওয়েট দিয়েও করা যাবে, অ্যাটমিক নাম্বার দিয়েও করা যাবে। অ্যাটমিক নাম্বার, যদি আলাদা আলাদা এলিমেন্ট থাকে বা গ্রুপ থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুমি অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক ওয়েট যা খুশি ইউজ করতে পারো। তবে সব থেকে এমন হচ্ছে আমার এটাকে একে দিলে ভালো হতো, অ্যাটমিক নাম্বারটা আগে ইউনিক। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার দিয়ে আমি ফার্স্টে ডিসাইড করব, যদি তোমার গ্রুপ হয় তার ফার্স্ট এলিমেন্ট অফ
ফার্স্ট এলিমেন্ট। কিন্তু যদি দুটো আইসোমারিক হয়ে যায়, ওকে, ধরো আইসোমার হলো বা আইসোটোপ হলো, আইসোটোপের ক্ষেত্রে কী হবে, দুটো ধরো ক্লোরিন, ওকে, 35 37, তা সেক্ষেত্রে কী করব, অ্যাটমিক ওয়েটটা ইউজ করব। ওকে, এটা কখন ইউজ হবে, ফর আইসোটোপিক এলিমেন্ট। ওকে, আইসোটোপিক এলিমেন্টের ক্ষেত্রে আমি কি করব, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসটা ধরব। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো ব্যাপার। তারপর চলে আসি এখানে, ধরো এই যে কার্বনের বাঁ দিকে কে আছে, বাঁ দিকে আছে হাইড্রোজেন আর ক্লোরিন। দেখো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যদি আমরা অ্যাটমিক নাম্বার কম্পেয়ার করি, অবভিয়াসলি তাহলে ক্লোরিন আগে আসছে, তাহলে একটা হচ্ছে ধরো 1 প্রেফারেন্স, 2 প্রেফারেন্স। ওকে, আর ধরো ডান দিকে যদি দেখি, তাহলে ধরো ডান দিকে কে আছে, এখানে ফ্লুরিন আছে। ওকে, তার অ্যাটমিক নাম্বার কত, ফ্লুরিনের মনে হচ্ছে 9, আর কার্বনের কত 6, তাহলে এদিক দিয়ে এগিয়ে আছে 1 2। দেখো এখানে কিন্তু মিথাইল থাকতে পারে, কিন্তু আমি পুরো মিথাইল ধরবো না, আমি ফার্স্টে ধরবো ফার্স্ট এলিমেন্ট। ওকে, যদি ফার্স্ট এলিমেন্ট আইডেন্টিক্যাল হয় তখন সেকেন্ড এলিমেন্ট যাব, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পরে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি তাহলে তাদের প্রেফারেন্স। তাহলে এদের মধ্যে তাহলে কে আসছে, বাঁ দিকে আসছে কি ক্লোরিন গ্রেটার দেন হাইড্রোজেন, আর ডান দিকে কি ফ্লুরিন গ্রেটার দেন মিথাইল। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ক্লোরিনের মধ্যে হায়ার প্রেফারেন্স পাচ্ছে, আর এখানে ফ্লুরিন হায়ার প্রেফারেন্স পাচ্ছে। তা যখন দুটো হায়ার প্রেফারেন্স গ্রুপ একই দিকে থাকে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে জেড। ওকে, জেড আইসোমার। when two preferred group at same side। ওকে, দেখো মানে যখন দুটো প্রেফার্ড গ্রুপ, দেখো এটাও ফার্স্ট প্রেফারেন্স, এটাও ফার্স্ট প্রেফারেন্স, তারা সেম সাইডে আছে, একই দিকে আছে, তখন তাকে কি বলবো, জেড আইসোমার। দেখো আমাদের ভালো করে মনে রাখতে হবে, আমরা কিন্তু সিস ট্রান্স দিয়েই কাজ চালাতাম যদি দেখতাম এই যে ডাবল বন্ডের দুদিকে মোটামুটি একই রকম গ্রুপ আছে। ঠিক আছে, কিন্তু যখন আলাদা গ্রুপ থাকবে সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই, সেক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট প্রেফারেন্স রুল দিয়ে করতে হবে। আচ্ছা দেখি এর আরেকটা আইসোমার কী হতে পারতো। আচ্ছা আমি এটাকে একটু ভালো করে এই জায়গায় লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে। ধরো ক্লোরিন, হাইড্রোজেন, এটা ফ্লুরিন, এটা হচ্ছে মিথাইল, তাহলে এটা হয়ে গেল জেড আইসোমার। কেন, প্রেফারেন্স 1 2 1 2। আর যদি ধরো এটাকে ডাবল বন্ড দিয়ে দিচ্ছি, এটাকে দিচ্ছি মিথাইল, এটাকে দিলাম ফ্লুরিন, এটাকে ক্লোরিন, আর এটাকে দিলাম কি হাইড্রোজেন, এটা কি দেখো 1 2 প্রেফারেন্স, এক্ষেত্রে 1 2। তাহলে দুটো প্রেফার্ড গ্রুপ ঠিক উল্টো দিকে আছে না, অপোজিট সাইডে আছে, তাহলে এক্ষেত্রে আমি এটাকে বলবো কি ই আইসোমার, জেড আইসোমার। ওকে, তাহলে এইভাবে আমাদের মোটামুটি ইজেড মানে নোমেনক্লেচার এইভাবে অ্যাপ্লাই করা যায়। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ওকে, সিস ট্রান্স আর ইজেড। এবার দেখো যেটা বলতে চাইছিলাম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম হলে কি কি হতে পারে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম হলে তাদের ফিজিক্যাল ক্যারেক্টার কিছুটা চেঞ্জ হতে পারে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বলো। আবার মাঝে মাঝে কিছু কেমিক্যাল ক্যারেক্টার তাদের চেঞ্জ হতে পারে। যেমন ধরো আমরা অলরেডি দেখিয়েছিলাম ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিন্তু সিস আইসোমার, কিন্তু ফিউমারিক অ্যাসিড কি ট্রান্স আইসোমার। যদি আমি এটাকে হিট করি তাহলে কিন্তু এটা সাইক্লাইজ করে কি হবে জানো, ম্যালিক অ্যানাইড্রাইড হয়ে যাবে, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। ওকে, এটার নাম হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড, হাই অ্যানহাইড্রাইড, DRIDE। ওকে, কিন্তু এক্ষেত্রে যদি হিট করি নো রিয়াকশন, নো রিয়াকশন। কেন, দুটো COOH গ্রুপ ঠিক উল্টো দিকে আছে, ফলে তাদের ক্ষেত্রে পরস্পরের সাথে কনডেন্স করে। এটা কি রিয়াকশন জানো, এটাকে বলে কনডেনসেশন। মানে এটা দুটো অ্যাসিড গ্রুপ কনডেন্স করলে কি হবে, জল বেরিয়ে যাচ্ছে এবং তাতে আমাদের অ্যানাইড্রাইড তৈরি হয়ে যায়, অ্যাসিড অ্যানাইড্রাইড। ওকে, তাহলে এটা মোটামুটি আমাদের এই হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কনসেপ্ট। আচ্ছা, তাহলে এটা যদি জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কনসেপ্ট, আর কোনো এক্সাম্পল আচ্ছা পরে মনে পড়লে আবার দিয়ে দেবো কিছু এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো যদি আমার কাছে এরকম একটা কম্পাউন্ড থাকে,
ধরো এটা দিলাম কি কার্বন, দিয়ে দিলাম CH3 আর এখানে লিখেছি কি CH3 আর এখানে দিলাম ফ্লোরিন, এদিকে দিলে ক্লোরিন। তাহলে এটা বলো তো আমাকে তোমরা লিখে জানাবে এটা ই অর জেড। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে সলভ করে তোমরা পাঠাবে, এটা ই বা আর জেড, ই আর জেড। আমি তোমাদের এইটুকু হিন্টস দিতে পারি, তোমরা আগে বাঁ দিক আর ডান দিক ভাগ করে নেবে। বাঁ দিকে যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে কে প্রেফারেড গ্রুপ, কে প্রেফারেন্স পাবে, হায়ার প্রেফারেন্স, আর ডান দিকে যারা আছে তাদের মধ্যে কে হায়ার প্রেফারেন্স পাবে। এখানে দেখো ডান দিকে কিন্তু এখানে CH3 গ্রুপ আছে, আর এটা আরও বড় গ্রুপ টারশিয়ারি বিউটাইল গ্রুপ। ওকে, দেখো আমি যেটা কি বলেছিলাম, যদি আমাদের অ্যাটমিক নাম্বার অফ ফার্স্ট এলিমেন্ট ধরা উচিত, কিন্তু যদি ফার্স্ট এলিমেন্টটা একই হয়ে যায় তখন কি হবে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড এলিমেন্টে যেতে হবে। বুঝেছো? দেখো এক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট কে কে, কার্বন কার্বন দুটো একই। তাহলে এই সেকেন্ড এলিমেন্ট কে কে আছে, তিনটে হাইড্রোজেন। তাহলে তিনটে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার মোট কত হবে, 1 + 1 + 1 3। আর এই ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্ট কারা, এই গ্রুপটা কি মনে আছে, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল, মানে কার্বন, তারপরে আছে কার্বন কার্বন কার্বন, এদের সাথে আবার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট অ্যাটম ধরি, তাহলে সেকেন্ড অ্যাটম কারা, এই কার্বনটা এই কার্বনটা এই কার্বনটা। এর যেমন সেকেন্ড অ্যাটম কারা, তিনটে হাইড্রোজেন, এর ক্ষেত্রে সেকেন্ড অ্যাটম কারা 1 2 3। ঠিক আছে, তাই এটা আমি মোটামুটি অনেকটাই বলে দিয়েছি, 80% বলে দিয়েছি। তোমরা এটাকে সলভ করে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ করবে, বুঝতে পারলে? আচ্ছা, এই হয়ে গেল মোটামুটি আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম। আচ্ছা, এরপরে চলে আসি আমরা অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, হঠাৎ করে এটাকে অপটিক্যাল আইসোমারিজম কেন বলছে? ওকে, এর তো অনেক রকম নাম আছে দেখছি বাকিদের, হঠাৎ করে এটাকে লাইটের সাথে কেন এত রিলেট করার চেষ্টা হচ্ছে? অপটিক্যাল আইসোমারিজম মানে কি, মানে দেখো আমরা আইসোমারিজমটাকে এই যে নামটা দিই, ধরো ফাংশনাল আইসোমারিজম, চেন আইসোমারিজম, তার মানে চেনের স্ট্রাকচারে যদি গঠনের চেঞ্জ হয় তাকে তাহলে চেন আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ যদি আলাদা আলাদা থাকে তাকে বলবো ফাংশনাল আইসোমারিজম। তেমনি যখন দুটো কম্পাউন্ড লাইটের সাথে আলাদা আলাদাভাবে ইন্টারাক্ট করে তখন তাকে বলবো কি, বা অপটিক্যাল আইসোমারিজম। মানে কি, লাইটের সাথে ওদের ইন্টারাকশান আলাদা হচ্ছে, ফলে লাইটের প্রেজেন্সে এই দুটো কম্পাউন্ডকে আমরা ইজিলি তাদের ক্যারেক্টারিস্টিকটাকে আলাদা করতে পারি। ওকে, যেমন অপটিক্যাল আইসোমারিজমে যাওয়ার আগে কি দেখবো আমরা, এটা কিন্তু বেশ অনেকটা জটিল জিনিস, তবু আমি যতটা পারা যায় হালকা করে পড়ানোর চেষ্টা করলাম। অপটিক্যাল আইসোমারিজমে যাওয়ার আগে আমাকে আগে দেখতে হবে লাইট সোর্স। ধরো এটা একটা লাইট সোর্স, ওকে। অ্যাকচুয়ালি যখন এই লাইট সোর্সে দেখো, লাইট তো আমাদের অনেকটা হয়, অনেক রকম কালার থাকে, ক্লিয়ার? যে অনেক রকম লাইটের মধ্যে কী থাকছে, ধরো প্রায় 400 থেকে 700 ন্যানোমিটার এরকম একটা রেঞ্জ থাকে, ওকে, বেনিয়া সহগলা বা ভিপজিওর বলে। তাহলে এর মধ্যে অনেক রকম কালার আছে, তাহলে আমি সেই অনেক রকম কালারটা বাদ দিলাম, ধরো আমি একবার সিঙ্গেল কালার নিলাম, ওকে, মনোক্রোম্যাটিক কোনো লাইট নিলাম, ওকে, এটা হচ্ছে ধরো মনোক্রোম্যাটিক, মানে একটা মাত্র কালার, মনোক্রোম্যাটিক। এবার দেখো যখন আমি একটা ফিক্সড ওয়েভলেন্থের লাইট নিই, ধরো সেটা হচ্ছে ধরো সোডিয়াম ভেপার ল্যাম্প, তাহলে তার থেকে একটা নির্দিষ্ট ওই 580 বা 588 সামথিং কোনো একটা ল্যামডা বা ওয়েভ লেন্থ ওরা রিলিজ করে, ওই যে 589.6 বা সামথিং এরকম একটা কিছু আছে, ওকে। তাহলে যদি আমাদের এই সোর্স থেকে একটা ফিক্সড ওয়েভ লেন্থের আলো বেরোয়, ওকে, সেই আলো কিন্তু আবার তার মধ্যে অনেক কিছু ডিটেলস পাওয়া যায়। অ্যাকচুয়ালি দেখো লাইট কাকে বলে, লাইটটা কিন্তু কোনো বস্তু, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ওয়েভ, যদি বলি এনার্জি, তো এটা হচ্ছে তোমার এই ধরনের ওয়েভ ফাংশন ফলো করে লাইট, ওকে, এই ধরনের, মানে এর মধ্যে না কিছু ভেক্টর আছে, ওকে। একটাকে আছে বলে আমরা ইলেকট্রিক্যাল ভেক্টর, আর একটাকে বলি কি ম্যাগনেটিক ভেক্টর। মানে যখন লাইট মুভ করে যাচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে। এর খুব হাই ফ্রিকোয়েন্সি থাকে, যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করছে, ওকে, তখন কি হয়, তাতে ইলেকট্রিক্যাল যে ভেক্টরটা, একটা ভেক্টর আছে, ফিজিক্সের কনসেপ্ট,
ওকে, ইলেকট্রিক্যাল ভেক্টর মানে ইলেকট্রিকের একটা দিক। ওকে, এইভাবে থাকে। মানে আমি যদি তোমাকে আলাদা করে দেখাচ্ছি, তাহলে এর প্রতিটার মধ্যে এরকম একটা হচ্ছে থাকে পারপেন্ডিকুলারলি, আর একটা থাকে এইভাবে 90 ডিগ্রিতে। একটাকে বলে ম্যাগনেটিক ভেক্টর, একটাকে বলে ইলেকট্রিক্যাল ভেক্টর। তাহলে যখন এটা এইভাবে মুভ করে যাচ্ছে তখন এইভাবে এইগুলো কাঁপছে। ঠিক আছে, এবার এই সোর্স থেকে কিন্তু কোনো একই, মানে ধরো আমি যদি ধরো এই লাইটটার যদি আমি বলি ধরো এটা এইভাবে কাঁপছে, এইভাবে আপ ডাউন, এইভাবে একটু ভাবার চেষ্টা করো। ধরো আমি লাইটটাকে একটা এরকম ছোট্ট একটা কাঠি দিয়ে দেখালাম, হয়তো লাইটটা ধরো এইভাবে আসছে, ওকে, এইভাবে যাচ্ছে। তা যদি এই সোর্স থেকে এইরকম একটা লাইট বেরোয়, তাহলে এই সোর্স থেকে এরকম একটা লাইট বেরোতে পারে। তার মানে কি, যদি তুমি এদিক থেকে চোখ রেখে দেখো এই লাইটের দিকে, ধরো তুমি চোখটা রেখেছো এদিকে, ওকে, দিয়ে তাকাচ্ছ এইদিকে, তাহলে কি দেখবে? তুমি দেখতে পাচ্ছ কি সোর্সের মধ্যে থেকে এই একটা লাইটের দিক, এই একটা লাইটের দিক, এই একটা লাইটের দিক, এই একটা লাইটের দিক। ওকে, এটা কি ক্রস সেকশন, কিন্তু আমি এদিকে যখন তাকাবো এই সেন্টারের দিকে, তাহলে আমি কি দেখতে পাবো? এটা বিভিন্ন প্লেনের মধ্যে এইভাবে কাঁপছে। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ভেক্টর একসাথে রেজাল্টেন্ট, ফলে অনেকগুলো যদি লাইটের এরকম রেডিয়েশন আসে তাদেরকে দেখতে এরকম লাগে। ওকে, একে বলে কি আনপোলারাইজড। ওকে, দেখো তার মানে এই সোর্স থেকে যখন লাইটটা বেরোচ্ছে তার মধ্যে কি হয়, প্রচুর ডিরেকশনের লাইট ভেক্টর থাকছে। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, যাকে আমরা বলবো কি আনপোলারাইজড লাইট। ওকে, তাহলে এটাকে কি বলবো আমরা? আনপোলারাইজড লাইট। ক্লিয়ার? মানে সোর্স থেকে যখন লাইটটা বেরোচ্ছে, সে লাইটের যে ওয়েভগুলো সব দিকে ছড়িয়ে পড়ছে, সব দিকে। ক্লিয়ার? তাহলে এইভাবে করে চারদিক দিয়ে ওটা আসছে। কিন্তু দেখো যখন আমি অ্যাকচুয়ালি অপটিক্যাল আইসোমারিজমে আমি কি করি জানো? অপটিক্যাল আইসোমারিজমে আমি একটা সোর্স থেকে একটা পার্টিকুলার ওয়েভ লেন্থের লাইট আমার একটা কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে পাস করাই। ঠিক আছে, মানে আমার কাছে ধরো একটা স্যাম্পেল সলিউশন করা আছে, স্যাম্পেল মানে কোনো একটা কম্পাউন্ড, সে সুগার হতে পারে বা চা কিছু, কেন সুগার ধরো। ওকে, সেই সুগারের সলিউশনের মধ্যে দিয়ে, জলীয় দ্রবণের মধ্যে দিয়ে আমি লাইটটাকে পাস করাবো। লাইটটা যখন পাস করবে, দেখো সুগারের মধ্যে কিছু কিছু কেমিক্যাল স্ট্রাকচার এমনভাবে থাকে তারা ওই লাইটের সাথে একটা ইন্টারাকশান করবে, করার ফলে লাইটের মধ্যে ধরো, তাহলে আমি এটা কি বললাম, এটাকে আগে দেখিয়ে নিই তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে বলে কি আনপোলারাইজড লাইট। এবার এই লাইটটা কিন্তু আমাদের কাজে লাগে না, আনপোলারাইজডটা, তাকে কি করব আমরা? একটা পোলারাইজার। ওকে, পোলারাইজার মানে এক ধরনের ধরো ইনস্ট্রুমেন্ট যেটা এই সমস্তগুলোকে কেটে দেয়। ধরো এটাকে কি বলবো? নিকল প্রিজম। নিকল প্রিজম। ওকে, ধরো ধরো এই একটা মোবাইল আছে, ধরো এখানে কিন্তু অনেকগুলো এইভাবে ফুটো করা আছে। যদি এদিক থেকে কোনো লাইট আমি সোর্স ছাড়ি, তাহলে কি হবে? এখান থেকে কিন্তু সব জায়গা থেকে আলো আসবে না, এই ফুটোগুলো দিয়ে আলো বেরোবে। ধরো আমি যদি এই ফুটোগুলোকে বন্ধ করে দিয়ে এখানে একটা এইভাবে একটা আমি দাগ কেটে দিতাম, ধরো এই ফুটোটা কাটাটাকে আমি এইভাবে করে দিচ্ছি লম্বা মতো, তাহলে কি হবে? এগুলো থেকে কোথা থেকেও কোনো লাইট আসছে না, শুধু এই যে ছোট একটা ফুটো করা আছে লম্বা, তাহলে ওই ফুটোর মধ্যে দিয়ে একটা লম্বা মতো একটা আলো বেরোবে। ওকে, ঠিক এই সিস্টেমে যেমন আমি বাকিগুলোকে, বাকি যে লাইটগুলো আসতে পারতো এদিক থেকে, সেইগুলোকে সবগুলোকে আমি ক্যান্সেল আউট করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। ওকে, অমিট করে দিয়েছি। ঠিক আছে, তেমনি পোলারাইজারের কাজ কি করে? এই যে পোলারাইজার যাকে আমরা বললাম, সে কি করে? এই যে আলোর যে বিভিন্ন দিকে যে অসিলেশন বা ভাইব্রেশন হয়, এই অনেকগুলো যে ভেক্টর থাকে তাকে কিন্তু ও ফিল্টার করে দেয়, করে কি করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অথবা একটা পার্টিকুলার দিকটাকেও অ্যালাউ করে। এটা একটা পার্টিকুলার দিক ভেক্টর। ওকে, ধরো তাহলে এই লাইটটা তাহলে এইভাবে এটা দুলছে, এইভাবে যাচ্ছে, তাহলে যেতে 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 কী হবে? যাচ্ছে 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 যাচ্ছে, তাহলে এটা এইভাবেই যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে। ওকে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেইমাত্র আমি একটা কন্টেনারের মধ্যে স্যাম্পেল সলিউশন নিয়েছি, এটা হচ্ছে স্যাম্পেল সলিউশন। ওকে, মানে আমি কোন স্যাম্পেল সলিউশন? যে স্যাম্পেলটার আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি অথবা অপটিক্যাল রোটেশন মাপবো, স্যাম্পেল সলিউশন। মানে ধরো চিনির সলিউশন, সেই চিনির মধ্যে কি আছে? অনেক রকম কম্পাউন্ড, মানে অনেক রকম অ্যাটম আছে, তার স্ট্রাকচার আছে। ঠিক আছে, যখন এই লাইটটা এর মধ্যে দিয়ে পাস করবে তখন কিন্তু এই লাইটটা আর এরকম থাকে না,
এই লাইটটা একটু ঘুরে যায়, ধরো এইভাবে ঘুরে গেছে, ওকে, এটা কিন্তু এইভাবে কাঁপছিল, সেটা কিন্তু এইভাবে থাকলো না, সেটা ঘুরে একটু বেঁকে গেছে, রোটেট করে গেছে, একে রোটেশন বলে, অপটিক্যাল রোটেশন। তাহলে যদি আমি ইনিশিয়ালটাকে এইভাবে একটা লম্বা ফ্রেমওয়ার্ক নিই, তাহলে কতটা ঘুরলো বলো তো, এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা হচ্ছে আলফা, ঠিক আছে। যদি আমি এখানে চোখ রাখি, তাহলে আমি দেখতে পাবো কী হারে ঘুরেছে। এই যে ইনস্ট্রুমেন্টটার নাম কি, পোলারিমিটার। পোলারিমিটার দিয়ে কি করা যায়, আমরা এইভাবে এদের অপটিক্যাল অ্যাক্টিভিটি বা রোটেশন মাপা যায়। এই অপটিক্যাল রোটেশন, ওকে, এই অপটিক্যাল রোটেশনটা মানে অ্যাকচুয়ালি কি, যে যখন আমাদের কোনো কম্পাউন্ডের মধ্যে দিয়ে বা স্যাম্পেল সলিউশনের মধ্যে দিয়ে কোনো, একে বলে কি, আচ্ছা এটা হলো আনপোলারাইজড লাইট, এটাকে কি বলবো, পোলারাইজড লাইট। যখন আমরা কোনো স্যাম্পেল সলিউশনের মধ্যে দিয়ে পোলারাইজড লাইট পাস করাবো, তখন স্যাম্পেল সলিউশনটা কি করে, ওই পোলারাইজড লাইটের অ্যাঙ্গেলটাকে বা লাইটটাকে একটু ঘুরিয়ে দেয়, তার একটা দিকে রোটেশন করিয়ে দেয়, অ্যাঙ্গেলটা ঘুরে যায়। এই যে ঘুরে যাওয়াটাকে কি বলে, অপটিক্যাল রোটেশন, ঠিক আছে। এই অপটিক্যাল রোটেশন হচ্ছে, তার মানে এইভাবে যখন স্যাম্পেলের মধ্যে দিয়ে পোলারাইজ লাইট পাস করলো, তার জন্য যতটা অ্যাঙ্গেল লাইটটা ঘুরে গেল তাকেই বলবো অপটিক্যাল রোটেশন। এটাকে জেনারেলি আমাদের কী দেওয়া হয়, আলফা অবজার্ভড। অপটিক্যাল রোটেশনটাকে নাম হচ্ছে আলফা। দেখা গেছে এই আলফা ইকুয়াল টু, আলফাটা কার উপর ডিপেন্ড করে জানো, এই যে স্যাম্পেলটা নিয়েছি না, তার কিছু কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে, মানে কতটা ঘুরবে সেটা ডিপেন্ড করে কার উপরে। এখানে একটা কনস্ট্যান্ট আমি দেব টি ল্যামডা, তার সাথে থাকছে কি সি, ওকে, তার সাথে থাকছে এল। তার মানে কি, এই যে রোটেশন, অপটিক্যাল রোটেশনটা কার উপরে ডিপেন্ড করে, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে কে বলে কি, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, নাম কি, অথবা অর স্পেসিফিক রোটেশন, ঠিক আছে। এটাকে বলবো আমরা স্পেসিফিক রোটেশন, এর নাম হচ্ছে কি আলফা ল্যামডা টি। আর এই সিটার নাম কি হচ্ছে, কনসেন্ট্রেশন অফ স্যাম্পল সলিউশন ইন টার্মস অফ গ্রাম পার সিসি ইউনিট। আর এলটার নাম কি, স্যাম্পল টিউব বা কন্টেনার লেন্থ ইন টার্মস অফ ডেসিমিটার, ওকে। তাহলে যদি আমরা এইভাবে এটা পুট করি, তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ওকে। সেটা কি, আলফা অবজার্ভ মানে অপটিক্যাল রোটেশন ইকুয়াল টু স্পেসিফিক রোটেশন গুণিতক সি গুণিতক এল। তার মানে এটাই বোঝাতে চাইছি, যত কনসেন্ট্রেশন বেশি হবে তত তার কিন্তু অপটিক্যাল রোটেশন বেড়ে যাবে। আবার যত স্যাম্পেল টিউব লেন্থ, মানে টিউব লেন্থ কোনটা বলতো, এটা এই যে এল, যত স্যাম্পেল লেন্থটা বাড়বে ততই অপটিক্যাল এই আলোটা কী হবে, বেশি পরিমাণ পাথ কিন্তু ওকে ঘুরতে হবে, তাতে কি হবে, তার আলফা বা অপটিক্যাল রোটেশনটা আরও বেড়ে যাবে। তাহলে এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। মোটামুটি একটু এই জায়গাটা একটু কঠিন, আমি আজকে এইটুকুই রাখলাম। পরের লেকচারে এই জায়গাটাকে আবার রিপিট করে আবার শুরু করব। তোমরা পড়ে যদি কোনো সমস্যা তো অবশ্যই হবে, আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আজ এইটুকুই রাখছি।